হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 7ম শ্রেণীর 19 বাংলা বইয়ের তৃতীয় পাঠ, যেটা হলো ঐতিহ্যের সন্ধানে, এই পাঠটির আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পাঠটির সঙ্গে আমি এক্সট্রা কোয়েশ্চেন আনসারও তোমাদের সঙ্গে দিয়ে দেব, ঠিক আছে? তাহলে চলো এই পার্টটি আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে প্রথমে এই পার্টটির শব্দের অর্থ হচ্ছে দেখানো, যেটা তোমরা খাতায় লিখে শিখে নেবে। তাহলে দেখে নাও। প্রথম হয়ে যাবে গ্রন্থাগার। গ্রন্থাগার শব্দের অর্থ হয়ে যাবে লাইব্রেরি। প্রতিষ্ঠান হয়ে যাবে স্থাপিত। ঐতিহ্য মণ্ডিত হয়ে যাবে তোমার খ্যাতি সম্পন্ন। নেক্সট হয়ে যাবে উপস্থাপন, হয়ে যাবে কোনো কিছু তুলে ধরা। যথাসম্ভব হয়ে যাবে যথাসাধ্য। সাহিত্য শব্দের অর্থ হয়ে যাবে সহযোগিতা। অনুশীলন হয়ে যাবে পূর্ণ চর্চা। শ্রেণীকক্ষ হয়ে যাবে ক্লাসরুম। জিজ্ঞেস হয়ে যাবে প্রশ্ন। সংগ্রহণ হয়ে যাবে যোগদান। আরম্ভ হয়ে যাবে শুরু করা। আগ্রহী হয়ে যাবে উৎসাহী। উল্লেখযোগ্য হয়ে যাবে স্মরণের যোগ্য। শিলালিপি হয়ে যাবে পাথরে খোদাই করা লিপি। নির্মাণ শব্দের অর্থ হয়ে যাবে তৈরি করা। স্থানান্তরিত হয়ে যাবে এক জায়গায় থেকে অন্য জায়গায় নেওয়া। পরাক্রমে হয়ে যাবে বিক্রমের সহিত। পরলোক গামী হয়ে যাবে গত হওয়া বা মারা যাওয়া বলতে পারো। ভাস্কর্য শব্দের অর্থ হয়ে যাবে খোদাই করা। পরামর্শ হয়ে যাবে যুক্তি। তৎক্ষণাৎ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। সন্তুষ্ট শব্দের অর্থ হয়ে যাবে খুশি। ভয় হয়ে যাবে ডর। বিনম্র ভাবে হয়ে যাবে নম্র ভাবে। ধন্যবাদ হয়ে যাবে কৃতজ্ঞতা। তাহলে এই শব্দের অর্থগুলি তোমরা খাতায় লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও ক্রিয়াকলাপ পাঠ ভিত্তিক। তাহলে তোমরা পাঠটা কিন্তু খুব ভালো থেকে পড়ে নেবে, কারণ পাঠ থেকে অনেক শর্ট কোয়েশ্চেন পাবে, তোমরা দেখে নেবে, ঠিক আছে? তাহলে 1 নম্বর দেখে নাও। নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর বের করে সঠিক বৃত্তটি পূর্ণ করো। তাহলে প্রথম হলো যে প্রাক জ্যোতিষপুর সম্ভাব্য বলে কে গর্ব অনুভব করেছিলেন? তাহলে সঠিক আনসার তোমার ঘ হয়ে যাবে যে আনন্দরাম বড়ুয়া। তাহলে গ নম্বর বৃত্তটি তুমি পূর্ণ করে দেবে। তারপর নেক্সট দেখে নাও। 2 নম্বর হলো যে নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর লেখো। তাহলে এখন প্রশ্নের আনসার তোমরা করবে। প্রথম হলো যে কামরূপ নগর নামটি যে তাম্র ফলকটিতে উল্লেখ রয়েছে সেটির নাম কি? তাহলে তুমি আনসার হবে যে কামরূপ নগর নামটি যে তাম্র ফলকে উল্লেখ রয়েছে সেটির নাম হলো পুষ্পভদ্রা বা তাম্র ফলক। খ নম্বর হলো কানাই বর্ষী বুয়া শিলালিপিটি কোন পাহাড়ে পাওয়া যায়? এই পাহাড়টি ব্রহ্মপুত্রের কোন পাড়ে অবস্থিত? তাহলে আনসার হবে কানাই বর্ষী বুয়া শিলালিপিটি মণিকর্ণেশ্বর পাহাড়ে পাওয়া যায়। এই পাহাড়টি ব্রহ্মপুত্রের উত্তর পাড়ে অবস্থিত। গ নম্বর কোশ্চেন হলো রাজা সন্ধ্যা কামরূপের রাজধানী উত্তর গুয়াহাটি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? আনসারে বলবে রাজা সন্ধ্যা কামরূপের রাজধানী উত্তর গুয়াহাটি থেকে কামাতাপুরে স্থানান্তরিত করেছিলেন। ঘ নম্বর হলো শ্রী সূর্য পাহাড়ে কোন যুগে স্থাপত্য এবং ভাস্কর্যের নির্দেশন পাওয়া যায়? আনসার হবে শ্রী সূর্য পাহাড়ে পাক আহোম যুগের স্থাপত্য ও ভাস্কর্যের নির্দেশন পাওয়া যায়। নম্বর কোশ্চেন হলো যে কামরূপের রাজা পৃথু কোন সেনাপতিকে পরাস্ত করেছিলেন? তাহলে আনসার হবে কামরূপের রাজা পৃথু বখতিয়ার খিলজির তুর্কি বাহিনীকে পরাস্ত করেছিলেন। তাহলে আনসারটি তোমরা খাতায় লিখে নেবে। তারপর নেক্সট 3 নম্বর দেখে নাও। যে ভাষা অধ্যয়ন দিয়ে দিচ্ছি যে নিচে দেওয়া শব্দগুলি লক্ষ্য করো। ঋণ, রণ, পূর্ণিমা, কর্ণেশ্বর, মণিকর্ণেশ্বর, ঘোষণা, আকর্ষণ, প্রাণ। তাহলে উপরে দেওয়া শব্দগুলোর মধ্যাহ্ন বর্ণটিকে মন দিয়ে দেখো। এই বর্ণটি আগে রি, র এবং মূর্ধন্য আছে, সেজন্য সেখানে মধ্যাহ্ন ব্যবহার করা হয়েছে। ভালো থেকে তোমরা এটা পড়ে নেবে।
রি র মদিনিস্ব র পরে মদিন্য হয়। মনে রাখতে হবে রির বদলে রিকার র ফলা থাকলেও একই নিয়ম প্রযোজ্য হয়। আবার রুক্মিণী আক্রমণ, কৃপণ অংশগ্রহণ, নারায়ণ। উপরে রুক্মিণী শব্দটিতে দেখতে পাচ্ছ র আছে, রর পরে ক ম আছে। আক্রমণ শব্দটিতে র এর পরে ম আছে। কৃপণ শব্দটিতে রি এর পরে প আছে। অংশগ্রহণ শব্দটিতে রর ফলার অর্থাৎ র এর পরে হ আছে। নারায়ণ শব্দটিতে র এর পরে অন্তুস্থ আছে। এভাবে রি র এবং মদিনেশ্বর পরে ক বর্গ অর্থাৎ ক খ গ ঘ উমু এবং প বর্গ অর্থাৎ প ফ ব ভ ম এবং অন্তুস্থ ব হ অনুষ্কার থাকলেও মদিন্য হয়। ঠিক আছে, তাহলে উপরের নিয়মগুলো তৎসম শব্দে প্রযোজ্য হয়। বাংলা ভাষায় অতৎসম শব্দগুলোর ক্ষেত্রে নত্যবিধি প্রযোজ্য হয় না, যেমন পরাণ, বরণ, কান ইত্যাদি। বিদেশি শব্দের ক্ষেত্রে নত্যবিধি প্রযোজ্য হয় না, যেমন কোরআন, তেহরান, আয়রন, করোনা ইত্যাদি। বীরেন্দ্র, তারপরে নরেন্দ্র, হরেন্দ্র, খরেন্দ্র, খগেন্দ্র ইত্যাদি থেকে আসা বীরেন, নরেন, হরেন, খগেন ইত্যাদি শব্দে নত্যবিধি প্রযোজ্য হয় না। তারপর দেখে না দেওয়া হলো যে কিছু শব্দে স্বাভাবিকভাবে মধ্যাহ্ন হয়, যেমন বাণিজ্য, বণিক, পণ, পানি, সুনীত, গুণ, গণ, শন, বাণী, কণিকা, কঙ্কন, অনু, বেনু, বেনু, বান। নেক্সট হয়ে যাবে গৌণ, ফনা, বীণা, নিপুণ, কল্যাণ। ঠিক আছে, তাহলে এটা তোমরা ভালোটিকে পড়ে নেবে। নেক্সট 4 নম্বর দেখে না, কোনো শব্দ রি র এবং মদিনেশ্বর পরে মধ্যাহ্ন হয়। এই বিধির মতে মধ্যাহ্ন থাকা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করো। তাহলে তুমি আনসারটা লিখবে, যে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিচ্ছি যে লিখবে তুমি এখানে মণি কর্ণেশ্বর লিখে নেবে, নির্মাণ লিখে নেবে এবং আকর্ষণে তোমরা এটা লিখে নেবে। তারপর নেক্সট 5 নম্বর দেখে নাও, নিচে দেওয়া শব্দগুলোতে মধ্যাহ্ন ব্যবহারের নিয়ম উল্লেখ করো। তাহলে তুমি উত্তরে লিখবে যে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিচ্ছি বাণী হবে স্বাভাবিকভাবে মধ্যাহ্ন রয়েছে। শ্রেণীতে রয়ের পরে মধ্যাহ্ন হয়। আকর্ষণে মদিনিস্ব রয়ের পরে মধ্যাহ্ন হয়। বারণ, রাবণের মধ্যে ব এর পরে মধ্যাহ্ন হয়। তারপরে প্রাঙ্গণ গ এর পরে মধ্যাহ্ন হয়। মৃণাল রিকারের পর মধ্যাহ্ন হয়। কৃষ্ণ দেখতে পাচ্ছ মদিনেশ্বর এর পরে মধ্যাহ্ন হয়। গ্রহণে হ এর পরে মধ্যাহ্ন হয়। তো এটা তোমরা লিখে নেবে। নেক্সট 6 নম্বর দেখে না, নিচে দেওয়া বাক্যগুলো থেকে ভুল বানান সব শুদ্ধ করে বাক্যগুলো নতুন করে লেখো। তাহলে এখানে ভুল বাক্য দিয়ে দিচ্ছে, তুমি শুদ্ধ করে বাক্যগুলি লিখবে। তাহলে দেখতে পাচ্ছ প্রথম দেওয়া হলো যে ক নম্বর, সকালবেলা খোলা জায়গায় ভ্রমণ স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে সঠিকভাবে লিখবে সকালবেলা খোলা জায়গায় ভ্রমণ স্বাস্থ্যের পক্ষে ভালো। দেখতে পাচ্ছ এখানে ভুল বানান হলো ভ্রমণ। ঠিক আছে, তাহলে শুদ্ধ করে এখানে ভ্রমণ আমি বলে দিলাম যে ভ্রমণ হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে দাসীর কথা সন্তুষ্ট হয়ে রানী তাকে সোনার, এখানে সোনার বানানটা ভুল আছে, তাহলে এখানে সোনার লিখবে। হার উপহার দিলেন, তাহলে দাসীর কথায় সন্তুষ্ট হয়ে রানী তাকে সোনার উপহার দিলেন। শ্রেণীকক্ষে কোলাহল করো না, তাহলে করো না এটা তুমি চেঞ্জ করে করো লিখবে। ঠিক আছে, শ্রেণীকক্ষে কোলাহল করো না, তাহলে এখানটা বানান ভুল, তুমি শুদ্ধ করে লিখে নেবে। নেক্সট হয়ে যাবে ভারত পরমাণু শক্তিধর দেশ, তাহলে এখানে ভারত পরমাণু এখানে ঠিক করে তুমি লিখে নেবে। ঠিক আছে, দিনতেনা দেওয়া আছে, এখানে তুমি মধ্যাহ্ন লাগাবে। পরমাণু শক্তিধর দেশ। নেক্সট হয়ে যাবে অর্জুন নিপুণ তীরন্দাজ ছিলেন।
তাহলে দেখতে পাচ্ছ এখানে নিপুণ তুমি ঠিক করে দিন তেন দেওয়া আছে, তুমি এখানে মদিনা লাগাবে যে অর্জুন নিপুণ তীরন্দাজ ছিলেন। সরস্বতীর অন্য একটি নাম হলো বিনা পানি, তাহলে এখানে বিনা পানিটা তুমি ঠিক করে লিখে নেবে যে সরস্বতীর অন্য একটি নাম বিনা পানি। নেক্সট হয়ে যাবে জল প্রাণ রক্ষার জন্য অপরিহার্য। দেখতে পাচ্ছি এখানে প্রাণ রক্ষাটা আমি এখানে চেঞ্জ করে লেখা হয়েছে, দিনতেনোর জায়গায় মদিনা লাগাচ্ছে যে জল প্রাণ রক্ষার জন্য অপরিহার্য। নেক্সট হয়ে যাবে বিদ্যালয়ের প্রাঙ্গণে আলোচনা চক্র অনুষ্ঠিত হবে। তাহলে সঠিকভাবে তুমি সেন্টেন্সটা লিখ যে বিদ্যালয়ের প্রাঙ্গণেটা তুমি ঠিক করে লিখে নেবে, আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। নেক্সট হয়ে যাবে সমতা মহৎ গুণ। তাহলে তুমি গুণটা ভুল বানান আছে, তুমি শুদ্ধ করে তাহলে তুমি লিখবে যে সততা মহৎ গুণ, তাহলে তুমি গুণটা ঠিক করে এইভাবে লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও জ্ঞান সম্প্রসারণে, তুমি এটা ভালোটিকে পড়ে নেবে, এটা আমি আর পড়লাম না তোমাদের সঙ্গে, ঠিক আছে। তারপর নেক্সট দেখে নাও 8 নম্বর দেওয়া হলো যে কি কোথায় কেন বিখ্যাত লিখো। তাহলে অজন্তা এবং ইলোরা গুহা শিল্প কেন বিখ্যাত, তুমি এটা লিখ। তাহলে তুমি আনসার এভাবে লিখবে যে অজন্তা এবং ইলোরা পৃথিবীর বিখ্যাত গুহা শিল্প। এই গুহা ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ বা ছত্রপতি সম্ভাজি নগরে অবস্থিত। এই গুহা প্রাচীন পাথর কাটা স্থাপত্য ও ভাস্কর্যের জন্য বিখ্যাত। অজন্তা 29টি গুহা বৌদ্ধ শিল্প এবং ফ্রেস্কো চিত্রকর্মের জন্য বিখ্যাত। অন্যদিকে ইলোরার 38টি গুহা হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্মের অপূর্ব মিশ্রণ দেখায়। নেক্সট হয়ে যাবে তাজমহল। তাজমহল পৃথিবীর 7ম আশ্চর্যের একটি তাজমহল। এটা একটি সমাধিস্থল। এটি দিল্লির নিকটে যমুনা নদীর তীরে অবস্থিত। মোগল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে সৌধটি নির্মাণ করেছিলেন। এটা মুঘল স্থাপত্য শিল্পের আকর্ষণীয় নিদর্শন হিসাবে মনে করা হয়। নেক্সট হয়ে যাবে আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট হয়ে যাবে একটি ঐতিহাসিক স্থান। এটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা শহরে অবস্থিত। এটি ঐতিহাসিক মুঘল দুর্গ, যা আগ্রার লাল দুর্গ নামে পরিচিত। সম্রাট আকবর এটি নির্মাণ করেছিলেন। এটি যমুনা নদীর তীরে অবস্থিত একটি বিশ্ববিখ্যাত স্মৃতিস্তম্ভ। ঘ নম্বর দেখে নাও খাজুরাহো। খাজুরাহো ভারতের মধ্যপ্রদেশের ছত্রপুর জেলায় অবস্থিত একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চান্দেলা রাজবংশ কর্তৃক নির্মিত হিন্দু ও জৈন মন্দির জন্য বিখ্যাত। এই মন্দিরগুলো মূলত নাগারা শৈলীর স্থাপত্য এবং দেওয়ালে খোদাই করা অন্যান্য ও কামুক ভাস্কর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। নেক্সট হয়ে যাবে কর্ণাক সূর্য মন্দির। কর্ণাক সূর্য মন্দির ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীর কাছে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এটি 13শ শতাব্দীর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। রাজা নরসিংহদেবের দ্বারা নির্মিত এই মন্দিরটি সূর্য দেবতার বিশাল রথের আদলে তৈরি, যার 12 জোড়া পাথরের চাকা এবং 60টি ঘোড়া রয়েছে খোদাই করা। মন্দিরটির 13শ শতাব্দীতে নির্মিত। তাহলে এই বিখ্যাত জায়গাগুলি তোমরা লিখে নেবে। তাহলে এখন এক্সট্রা কোয়েশ্চেন তোমরা দেখে নাও যে ঐতিহ্য শব্দের অর্থ কী। তাহলে বলবে প্রাচীনকাল থেকে প্রচলিত রীতিনীতিকে ঐতিহ্য বলে, ঠিক আছে। প্রত্নতত্ত্ব কী, তাহলে বলবে প্রত্নতত্ত্ব হলো এর মানে হলো খনন কর্মের মাধ্যমে বিভিন্ন সভ্যতা বা নির্দেশন উদ্ধার করা। নেক্সট হয়ে যাবে প্রত্নতত্ত্ববিদ কাদের বলে। প্রাচীন নির্দেশন উদ্ধারের জন্য যারা রত থাকেন বা এই কাজে যারা বিশেষজ্ঞ তাদের প্রত্নতত্ত্ববিদ বলে। সিন্ধু সভ্যতার 3টি কেন্দ্রবিন্দুর নাম লেখো। তাহলে বলবে সিন্ধু সভ্যতার 3টি কেন্দ্রবিন্দু হলো ধারকা, লোথাল
ও গুজরাট। নেক্সট হয়ে যাবে 5 নম্বর, পাঠে উল্লেখিত ভৈরব ও তার সঙ্গীরা কোথায় এবং কেন অধিক সময় কাটাচ্ছে। নেক্সট বলবে যে উত্তরে বলবে পাঠটির প্রথম দিকেই পাওয়া যায় ভৈরব ও তার সহপাঠী সঙ্গীরা গ্রন্থাগারে অধিক সময় কাটাচ্ছে, কারণ তারা গ্রন্থ পড়ে পুরানো তথ্য জোগাড় করবে বলে। নেক্সট হয়ে যাবে 6 নম্বর, আগামী সপ্তাহে কাদের বিদ্যালয়ে প্রতিষ্ঠা দিবস পালন হবে, স্কুলটি কোথায় অবস্থিত। তাহলে আনসারে বলবে ভৈরব, অজন্তা, রুক্মিণী এবং দীপাদের বিদ্যালয়ে প্রতিষ্ঠা দিবস পালন হবে আগামী সপ্তাহে। স্কুলটি উত্তর গুয়াহাটিতে অবস্থিত। 7 নম্বর কোশ্চেন হলো আনন্দরাম বড়ুয়া কে ছিলেন। আনসারে বলবে আনন্দরাম বড়ুয়া অসমের একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি সংস্কৃত অমৃতাক্ষ ছন্দেরও প্রতিষ্ঠাতা। 8 নম্বর হলো আনন্দরাম বড়ুয়া নিজেকে কি বলে গৌরব অনুভব করতেন, তার জন্ম কোথায় হয়েছিল। তাহলে তুমি আনসারে বলবে যে আনন্দরাম বড়ুয়া নিজেকে প্রাগজ্যোতিষপুর সম্ভব্য বলে গৌরব অনুভব করতেন। তার জন্ম উত্তর গুয়াহাটিতে হয়েছিল। 1971 খ্রিস্টাব্দে সরাইঘাট যুদ্ধে আহোম সেনাপতি কে ছিলেন। তাহলে বলবে সরাইঘাট যুদ্ধের আহোম সেনাপতি ছিলেন লাচিত বরফুকন। নেক্সট দেখে নাও 10 নম্বর হলো যে রত্নপাল কত শতকে কামরূপের রাজা ছিলেন। আনসার বলবে রত্নপাল একাদশ শতকে কামরূপের রাজা ছিলেন। 11 নম্বর হলো রাজা রত্নপালের সময়ে তাম্রফলকে পাওয়া দুর্জয়নগর এর বিশেষত্ব কি। তাহলে বলবে দুর্জয়নগর এর বিশেষত্ব এখানে যে এই নগরটির 3 দিক পাহাড় এবং একটি দিক মহাবাহু ব্রহ্মপুত্রের দ্বারা বেষ্টিত থাকার ফলে শত্রুরা স্থানগুলো সহজে জয় করতে পারেনি। সেই জন্য নগরটি দুর্জয় নগর নামে জনপ্রিয় হয়ে উঠেছিল। নেক্সট হয়ে যাবে 12 নম্বর, দীপা দিদিমণি সকল শিক্ষার্থীকে আবার ধন্যবাদ জানালেন কেন। আনসারে বলবে আলোচনা চক্রে অনুশীলনে অংশগ্রহণ করার জন্য দীপা দিদিমণি আবারও সবাইকে ধন্যবাদ জানালেন। তাহলে এই পার্টটির ভিডিও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।